আমি এখন আছি ঠিক গড়পাড়ার কাছে। হ্যাঁ, গড়পাড়ার কাছে এক্ষুনি মেন রোডটায় উঠে পড়বো। অ্যাকচুয়ালি একটা যে স্যারকে ছাড়লাম, উনি হচ্ছে না মানে কি বলবো, ওই আমাদের যাদবপুর ইউনিভার্সিটির স্যার, ঠিক আছে। অধ্যাপক অধ্যাপক হবে বা স্যার হবে, হয়তো প্রফেসর কোনো সাবজেক্টের হবে, জানি না। আমি অত জিজ্ঞেস করিনি। তো এখন হচ্ছে আমি আর একটা ভাড়া পেয়ে গেছি, কিন্তু প্যাসেঞ্জারটাকে পিক আপ কী করে করবো এটা বুঝে উঠতে পারছি না, কারণ খুবই ডিফিকাল্ট হবে প্যাসেঞ্জারকে পিক আপ করা আমার যতদূর মনে হচ্ছে। আর এই গলিতে, খালপাড়ায় গলিতে আমায় যেতে হবে, তার জন্য আমাকে কতটা এখন ঘুরতে হবে ইউটার্ন নেওয়ার জন্য। এখানে একটা ইউটার্নের জন্য কার্ড ছিল, কার্ডটা কোথায় গেল? এই তো সেই কার্ড, এই সেই কার্ড, ঠিক আছে। আরে বাস দুজনে একসাথে, আরে ঢোক 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 ঢোক। ওই ভাই ঢোক না, ওই ঢোক না, ঢোক, কেটে গেছে। তো যাই হোক, এখান থেকে আমার ইউটার্ন নিতে হবে। ইউটার্ন নেওয়া প্রচণ্ড ডিফিকাল্ট, ঠিক আছে। আর এখন যে আমি ভাড়াটা পেয়েছি না, সেই ভাড়াটার অ্যামাউন্ট হচ্ছে 150 টাকা। আগের ট্রিপটাতে কথা বলি, আগের ট্রিপে 2 কিলোমিটার 150 টাকা পেয়েছি, আর এই ট্রিপটাতে 3 কিলোমিটার 150 টাকা পাবো। প্যাসেঞ্জারকে পিক আপ করছি জাস্ট 100 মিটার দূর থেকে, ঠিক আছে। আর পার হতে পারছি না ভাই, রাস্তায় এত গাড়ি আসছে ভাই। একটু আগে ভাই রাস্তায় এত ফাঁকা ছিল, আজকে সকাল থেকে এত ফাঁকা ছিল, মনে হচ্ছিল আজকের এই ভোট, এরম মনে হচ্ছিল। আর এখন এতই ভিড় যে ভাই রাস্তা পার হতে পারছি না, আমার এমন অবস্থা হয়ে গেছে। তা দেখতে পাচ্ছ স্টিল আমি দাঁড়িয়ে আছি এক জায়গায়, রাস্তা কি পারাবো ভাই, গাড়ি আছে 60-70 স্পিডে, প্রত্যেক কটা গাড়ি সাই 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 করে যাচ্ছে, ঠিক আছে। আর পাড়াতে কি ভয় লাগবে, ভয়টা লাগে একটাই, যে কোনো বাইক ফাইক যদি ভুল করে না চলে আসে, বুঝতে পারবে না, সোজা উড়িয়ে দেবে। কারণ অত অত ভালো ব্রেক ভাই 1 লাখ টাকা 1.5 লাখ টাকার বাইকে নেই, ঠিক আছে। আর আমাদের এখানে বেশিরভাগ 60-70 হাজার টাকার বাইকই লোকে ব্যবহার করে। তো যাই হোক, এই গলিতে আমায় ঢুকতে হবে। আর এই বাস, আমার কপালই খারাপ ভাই, কি বলবো তোমাদের, আমার একটা নীলবাতি চলে এসছে। আমি যে লাস্ট প্যাসেঞ্জারটাকে এনেছি না, সেটা আনতে গিয়ে ভাই দম বেরিয়ে গেছে, জাস্ট, হ্যাঁ দম বেরিয়ে গেছে। সকাল থেকে মনে হচ্ছিল ভাই শহরে আমি একাই মানে শহরটা না ভুতুরে ভুতুরে টাইপের হয়ে গেছে, এরকম মনে হচ্ছিল আমি একাই গাড়ি চালাচ্ছিলাম, এরকম মনে হচ্ছিল। আর এখন এই মুহূর্তে রাস্তায় যা পরিস্থিতি, মানে রাস্তায় যা জ্যাম, সেটা ভাই তোমাদের মানে কি করে বলে বোঝাতে পারবো না কি পরিস্থিতি। কারণ হচ্ছে হঠাৎ করে দেখি, মানে আমি হচ্ছে এতে ছিলাম, কি বলো এটা, লাস্ট যে ট্রিপটা করলাম, নেটওয়ার্কের যে অবস্থা কি বলবো। হাইল্যান্ড পার্ক থেকে হাইল্যান্ড পার্কে প্যাসেঞ্জারকে ড্রপ করেছি। ড্রপ করার পরে না সঙ্গে সঙ্গে বুকিং ঢুকে গেছে, এবং স্ট্রেট রাস্তা ছিল, মানে যে রেলওয়ে ক্রসিংটা আছে না হাইল্যান্ড পার্কে, যেটা হচ্ছে বাঘাযতীন রেলওয়ে স্টেশনের ক্রসিংটা। তো ওই ক্রসিংয়ের ভেতর দিয়ে ভেবেছিলাম চলে যাবো, একটু তাড়াতাড়ি হতো, টাইমও কম দেখাচ্ছিল। কিন্তু ওই ক্রসিংয়ে এত ভিড় হয়ে গেল, প্রায় 20 মিনিট ধরে স্টিল এক জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে। 20 মিনিট ধরে স্টিল এক জায়গায় দাঁড়িয়ে থাকার পরেও মানে গাড়ি দেখি কোনো মুভমেন্ট নেই। মানে 6-7 বার গাড়ি অফ করেছি, অন করেছি, ঠিক আছে। 6-7 বার গাড়ি অফ অন করার পরে অনেক কষ্ট হচ্ছে না, আমি পেয়েছি আর কি। মানে 6-7 বার না গাড়ি বন্ধ করেছি, অন করেছি, বন্ধ করেছি, অন করেছি, অন করার পরে লাস্ট পর্যন্ত আমি পেলাম, কি বলে, মানে জায়গা পেলাম গাড়ি ঘোরানোর। এবং আমি ওই রাস্তাতেই যেতে পারলাম না, আমাকে গাড়ি ঘুরিয়ে নিতে হলো। আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে কি করলাম, চলে এলাম হচ্ছে এর দিকে, গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এলাম ওই ব্রিজের ওপর দিয়ে, হাইল্যান্ড পার্কের ওপরে যে ব্রিজটা আছে না, তো ব্রিজের ওপর দিয়ে গাড়ি নিয়ে এসে আমি অ্যাট লাস্ট ট্রিপটা কমপ্লিট করলাম। মানে 15 মিনিটের ট্রিপ কমপ্লিট করতে 45 মিনিট লেগেছে, মানে আধ ঘন্টা সময় বেশি নষ্ট হয়েছে। আর তেল তো অবভিয়াসলি নষ্ট হয়েছে। তার মধ্যে এখানে আসার পরে নেতাজি নগরটা না একটু অফসাইড টাইপের হয়ে গেছে। অফসাইড বলতে গেলে খুব একটা এখান দিয়ে ভাড়া পাওয়া যায় না, প্রত্যেকবারে আমি এখানে এসে না ফেসে যায়, ঠিক আছে। আজকেরও সেম একই জিনিস হয়েছে, মনে হচ্ছে তো থেকে ফেসে গেছি, কিন্তু দেখা যাক কী হয়। এখন একটু পেট্রোল পাম্পে ঢুকেছি, একটু গাড়িতে আগে তেল ভরিয়ে নেবো। লোন কেস ভাই, তেল তো ভরাবো, কিন্তু তেলের অবস্থা দেখো, আগে বাসটাকে জায়গা দিন, কিচ্ছু করার নেই আমার। বাস ওখান থেকে ঢুকে গেছে, আমি কোথায় ঢোকাবো? এখানটাতে একটু দাঁড়ায়। এই মুহূর্তে রাস্তার যে অবস্থা, ঠিক আছে, রাস্তায় গাড়ি চালানো একদম উচিতই না। কারণ হচ্ছে রাস্তা অতিরিক্ত কনজেস্টেড হয়ে গেছে সকাল থেকে ভাই, আর্মিদের গাড়ি, ঠিক আছে, সিআরপিএফ, তো এই সমস্ত গাড়িগুলো ভাই মাথা পুরো খারাপ করে দিয়েছে, সবারই মাথা খারাপ করে দিয়েছে, শুধু আমার বলে না, সবারই মাথা খারাপ করে দিয়েছে। তার মধ্যে কি বলবো তোমাদেরকে, মানে সবার তো মাথা খারাপ করেই দিয়েছে, ওইটা তো বাদ দাও। আর
সেই ক্ষেত্রে মানে আমিও তোদের দোষ দেবো না, কারোর দোষ দেবো না, ঠিক আছে। মানে অতিরিক্ত রাস্তাটা জ্যাম হচ্ছে, গাড়ি চালাতে ভীষণ অসুবিধা হচ্ছে। আর এখন ভাই রাস্তার অবস্থা ভীষণ শোচনীয়, মানে গাড়ি চালানো যাচ্ছে না বললেই চলে, ঠিক আছে। তাই জন্য মানে একটা ট্রিপ করতে ভাই 15 মিনিটের ট্রিপ 45 মিনিট, আর একবার তেল ভরতে আসা মানে 2 মিনিটের রাস্তাটা 2 মিনিটে চলে এসেছি। তেলের দোকানে এত ভিড় ছিল, আধ ঘন্টা লেগে গেছে তেল ভরতে খালি। আর এখন হচ্ছে যাচ্ছি আমার এগরোল দোকানে, একটু এগরোল খাবো, ঠিক আছে, খিদে পেয়ে গেছে। তারপরে গিয়ে ভাড়া খাটবো, ধীরে সুস্থে খাটবো, তাড়াহুড়ো করবো না একদম, কারণ হচ্ছে তাড়াহুড়ো করলেই লস। আমি এখন আছি নেতাজি নগরের কাছে, হ্যাঁ নেতাজি নগরের কাছে আছি। আর তোমাদের যেমনটা বললাম এখানে একটা এগরোল খাবো, তো একটা এগরোল শর্ট করে খেয়ে নিয়েছি, ঠিক আছে। খাবার পেটে চলে গেছে, এখন হচ্ছে এনার্জিটা একটু বুস্ট হয়েছে আগের থেকে। একটু আগে না গিয়ার দিতেও অসুবিধা হচ্ছিলো, যেন মনে হচ্ছিলো পায়ে ব্যথা হয়ে গেছে। আর এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে একটা প্যাসেঞ্জার পেয়েছি, কিন্তু না অ্যাকচুয়ালি না নেতাজি নগর থেকে আমি লাস্ট 1 মাসের ওপর, মানে 1.5 থেকে 2 মাস হবে নেতাজি নগরে আসলে ভাড়া পাচ্ছি না, নাকতলা গেলে ভাড়া পাচ্ছি না। তো এটা একটা বিভৎস প্রবলেম হয়ে পড়েছে বেশ কিছুদিন ধরে। মানে তোমরা ধরে নাও রানীকুটির মানে টালিগঞ্জের ওখান থেকে শুরু করে নাকতলা অবধি, ঠিক আছে, ভাড়া পাওয়া যাচ্ছে না। তো এটা হচ্ছে একটা বিশাল বড় প্রবলেম হয়ে গেছে মানে গাড়ি চালানোর ক্ষেত্রে। কারণ আজকেও ভাড়া পাচ্ছিলাম না, প্রায় অনেকক্ষণই হয়েছে। কারণ এখন হচ্ছে আমি 8টার আগে এসেছি এখানে, ঠিক আছে, এখন হচ্ছে 8:45 বাজে, প্যাসেঞ্জারকে পিক আপ করবো 8:45-এ দেখাচ্ছে। মানে পুরোপুরি 45 মিনিট নষ্ট করে খালি তেল ভরা আর খাওয়াতে, ঠিক আছে। আজকে তাও খাবারটা তাড়াতাড়ি পেয়ে গেছে, আগের দিন তো 40 মিনিট লেগেছিল একটা এগরোল কিনতে গিয়ে, এত ভিড় দোকানে। তো চলো এখন এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই। এই প্যাসেঞ্জারের কাছ থেকে না আমি 3.5-4 কিলোমিটার রাস্তায় যাবে, 160 টাকা ভাড়া নিচ্ছে, ঠিক আছে। তো ঠিকই নিয়েছি, আমার হিসেবে আমি ঠিকই নিয়েছি, কারণ আমি 1 কিলোমিটার দূর থেকে পিক আপ করতে যাচ্ছি প্যাসেঞ্জারকে। তো একটু আগে যে স্ট্যাচুটা দেখলে ওটা হচ্ছে নেতাজি নগর স্ট্যাচু। আর সাবাস কি চালাচ্ছি রে ভাই, মানে দাদা একদম রাইডার, আমি রাইডার, দাদা হচ্ছে রাইডার। তোমরা খেয়াল করেছো নাকি? এই ভিডিও তো দেখতেই পাবে, কেন শুট হচ্ছে তো সবাই দেখতেই পাচ্ছে সেটা, ঠিক আছে। ভাই কি বলবো, মানে জাস্ট রকের মতো এসে দেখি এরকম এরকম ভাঁজ মেরে ঢুকছে, যেন মনে হচ্ছে সাইকেল বা বাইক চালাচ্ছে, ঠিক আছে। কার দিয়ে কি ভাঁজ ভাই, আলাদাই। তো চলো এখন প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর তো মনে হয় না যে আমি আর ট্রিপ পাবো বলে। তাও চেষ্টা করতে হবে আজকে রাত্রি 12টা অবধি কাজ করার, ঠিক আছে। কারণ কাল সকালবেলায় ভোট, আর ভোটের দিন যে কি ইনকাম করবো সেটা আমি নিজেও জানি না। তো দেখা যাক কি হয়, ওখানে নিয়ে যাই তো আগে প্যাসেঞ্জারটাকে। দেখো এখান থেকেও সেই প্যাসেঞ্জার পাচ্ছিলাম না, তার থেকে ভালো আমি যেখানে যাচ্ছি সেখান থেকেও যদি নাও পাই বাড়ির কাছাকাছি চলে যাবো তাও অনেকটা। তাই জন্য ভালো এটাই নিয়ে যাই। আর কি করবো, আরও বড় ট্রিপ মারার চেষ্টা করছিলাম, যেটা যোধপুর পার্কের দিকে যদি যেতাম, এদিক দিয়ে 200 নিয়ে যেতাম, ওদিক 300-400-500 কামিয়ে নিতাম, মানে ভালোই কামিয়ে নিতাম, কিন্তু গন্ডগোল হয়ে গেল। তো দেখা যাক কী হয়, কপালে কী আছে না আছে সেটা দেখাই যাবে। আর এক্ষুনি আমি তেল ভরলাম 550 টাকা, ঠিক আছে। 560 টাকা সকালবেলায় ঘুরেছি, 310 টাকা, 500 আর 300 870, 310 টাকা, 60 টাকা, 70 টাকা, হ্যাঁ 370, মানে 870 টাকা টোটাল মিলিয়ে আজকে আমি তেল ভরেছি। উরি বাপরে বাপ, অনেক টাকা তেল ভরে ফেলেছি তো আমি আজকে। এত টাকা তেল ভরলে কি করে হয়, কটাকা কামিয়েছি ভাই? 870 টাকা তেল ভরেছি গাড়ি। এ আবার কি হলো ভাই, 870 টাকা তেল ভরেছি? ও কামিয়েছি তো, অনেক টাকায় কামিয়েছি আমি না, মানে ওই অ্যামাউন্টটা ভুলে যাচ্ছি। 480 টাকা এক্সট্রা অফলাইন ইনকাম হয়েছে, সেটার গল্প খালি ভুলেই যাচ্ছি। আমি এক্ষুনি একটা প্যাসেঞ্জারকে ড্রপ করলাম, হ্যাঁ একটা প্যাসেঞ্জারকে ড্রপ করলাম, কিন্তু ড্রপটা ভাই এতই ক্রিটিক্যাল ছিল। উনি অ্যাকচুয়ালি প্রেগনেন্ট ছিল, ওনার কোনো দোষ নেই। কিন্তু এখানে প্রবলেমটা কি জানো তো, মানে 2.5 কিলোমিটার রাস্তা আমি প্যাসেঞ্জারকে এনেছি, 2.5 কিলোমিটারে 160 টাকা ভাড়া পেয়েছি। ভাড়া হিউজ অ্যামাউন্টে দিয়েছে, সেটা কথা না, তাও মানে কি জানো তো, মানে সেকেন্ড গিয়ারে পুরো 2.5 কিলোমিটার ট্রিপ কমপ্লিট করতে আমার টাইম লাগলো অ্যারাউন্ড 20-25 মিনিট লেগেছে। হ্যাঁ 2.5 কিলোমিটার ট্রিপ কমপ্লিট করতে আমার 25 মিনিট লেগেছে। কারণ কি? কারণ কিছুই না, ও যেই মহিলাকে আমি নিয়ে এলাম উনি হচ্ছে প্রেগনেন্ট ছিল, ঠিক আছে, মেনে নিলাম। তারপরে রাস্তার মাঝখানে একটা স্টপ, ঠিক আছে, যেখানে আমাকে 2 মিনিট দাঁড়াতে বললো। তো মিথ্যা কথা বলবো না, আমি এসি চালিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু দেখছি যে 2 মিনিট হয়ে গেছে আসছে না, তখন আমি এসিটা বন্ধ করে দিচ্ছি। কারণ আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল পড়ছে, আমি এসিটা বন্ধ করে দিয়েছি। এবং প্যাসেঞ্জারটি নিজেও বুঝতে পেরেছে সেটা, উনিও নিজে বললো দাদা ঠিক আছে এসিটা বন্ধ করে দাও, কোনো ব্যাপার না। আমি এসি বন্ধ করেই দাঁড়িয়েছিলাম। তারপরে কি হলো, তারপরে না মানে আমি কি করে ভেবে পাচ্ছিলাম না, ওখান থেকে একটা শর্টকাট রাস্তা ছিল যেটা হচ্ছে আমাদের ইটখোলার পাশ দিয়ে বেরোয়। আর এবং পুরো রাস্তাটা আমাকে, প্রথম কথা হচ্ছে না 2 কিলোমিটার 2.5 কিলোমিটার রাস্তা সেকেন্ড গিয়ারে চালিয়ে এসেছি, অনলি সেকেন্ড গিয়ার, আদার্স আর কোনো গিয়ার না, অনলি সেকেন্ড গিয়ারে পুরো 2.5 কিলোমিটার রাস্তা চালিয়ে এসেছি। পুরো না মাথা পুরো চক হয়ে গেছে, এত বাজে অবস্থা হয়েছে। আনএক্সপেক্টেড আমি একটা ভাড়া পেয়ে গেছি, হ্যাঁ আনএক্সপেক্টেড আমি একটা ভাড়া পেয়ে গেছি। এক প্যাসেঞ্জার, তিনি হচ্ছে
কুদঘাট বাস টার্মিনাল থেকে বুক করছে 4.5 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য। হ্যাঁ, 4.5 কিলোমিটার রাস্তায় গাড়ি মানে আর কি যাবে, তার জন্য গাড়ি বুক করছিল। তো ওনার কাছে ওনাকে অ্যামাউন্ট দেখিয়েছে 170 টাকা। তো খারাপ ভাড়া দেখায়নি ভাই, 4.5 কিলোমিটারে 170 টাকা দেখিয়েছে। তারপরেও না আমি ইচ্ছে করে 200 করছিলাম, কারণ হচ্ছে ওই জায়গাটিতে যে জায়গাটিতে প্যাসেঞ্জার যাবে ওখানে কেউ যাবে না এই সময়, এই কারণেই অফ সাইড ওটা পুরো, ঠিক আছে। তো আমি অলরেডি অফ সাইড চলে এসেছি, তোমাদের যেমনটা বললাম যে আমি অফ সাইড চলে এসেছি, আমার আসা উচিত হয়নি, তারপর আমি অফ সাইড চলে এসেছি, ঠিক আছে। তো সেই দিক দিয়ে যদি দেখা যায় না, মানে হিসাব মতন আমি যে প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি না এখন, মোটামুটি ধরে নাও 800 মিটারের মতন যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে। 800 মিটারের মধ্যে একটা ট্রিপ পেয়ে গেছে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা। আর সেকেন্ড হচ্ছে আমি এই প্যাসেঞ্জার থেকে 170 টাকা ভাড়া দিচ্ছে, যিনি 4.5 কিলোমিটারে যথেষ্ট ভালো ভাড়া দিচ্ছে। তারপরেও না আমি অ্যাকচুয়ালি বেশি নেওয়ার চেষ্টা করছিলাম, সেটা কিভাবে 170 দিচ্ছে, ভাবলাম 200 নিই, কারণ হচ্ছে উনি অফ সাইডে যাবে। আর অফ সাইডটা এতটাই অফ সাইড, মানে ওখান থেকে কেউ ভাড়া পাবে না গ্যারেন্টি। মানে আমার বাড়ি, হ্যাঁ আমার বাড়ি হচ্ছে ওই গ্রামে, তোমরা সবাই জানো কালীতলা গ্রামে আমি থাকি, ঠাকুরপুকুর কালীতলা গ্রাম, ঠিক আছে। তো ওই গ্রামে ভাই সকালবেলায় ট্রিপ পাওয়া যায় না, রাত 10টার সময় থোড়ি না ট্রিপ পাওয়া যাবে, কারণ এখন সময় হচ্ছে রাত্রি 9:30, ঠিক আছে। রাত 9:30 বাজে, আর 10টার সময় তো ট্রিপ পাওয়া যাবে না, কারণ যেতে যেতে 10টা বেজে যাবে। তাই জন্য ভাবছিলাম 200 টাকা পেলে পরে ভালো হতো। তো দুবার 200 করে রিকোয়েস্ট পাঠালাম, একবার নিল না, তারপরে আরেকবার পাঠালাম, দেখি ডিক্লাইন করে দিল। আমি বলি না, 170 নিয়ে বেরিয়ে যায়, সেই আমাকে এখান থেকে খালি গাড়ি নিয়ে যেতে হবে, তার থেকে বরঞ্চ 170 টাকায় আমি একটা যদি ট্রিপ নিয়ে যেতে পারি সেটা তো বিশাল ভালোই হবে। তো এই ভেবেই আমি এই ট্রিপটা নিয়ে নিলাম। আর এখন আমি যাচ্ছি কুদঘাট বাস টার্মিনাল, যেটা ট্রিপটা নিয়ে যাবো ইডেন টলি গার্ডেনিয়া, যেটা হচ্ছে বলাকাতে। বলাকা হচ্ছে আমার বাড়ির সামনে, আমার বাড়ি থেকে জাস্ট 100 মিটারের মধ্যে হচ্ছে বলাকা, ঠিক আছে। আর এই গাড়িটা কি করছে দেখি একটুখানি, মানে আমি এইটা দিয়ে ঢুকলাম যে ফাঁকা পাবো বলে, ঠিক আছে, ওই পারটা ফাঁকা পড়ে আছে, আর এই রাস্তাটায় ভাই ভিড়ে ভিড়, মানে কি বলবো সেই লেভেলেরই ভিড়। আমি হচ্ছে ইডেন টলি গার্ডেনিয়া যেটা বলছিলাম তোমাদের, ইডেন টলি গার্ডেনিয়াটা হচ্ছে আমাদের বলাকার সামনে, মানে আমার বাড়ির সামনে পুরো একদম, ঠিক আছে। যার কারণে না আমি ভাবলাম চলো 170 টাকা হাতছাড়া করলে হবে না, 170 টাকাও অনেক ভাড়া, ঠিক আছে। 170 টাকা মানে 30 টাকা অ্যাড করে দিলে 200 হয়ে যাবে। তো ভাবলাম যে আমি একটুখানি এগিয়ে থাকবো, 200 টাকা যদি আরও পেয়ে যায়। এবার আমাদের ওখানে যাওয়ার পরে যদি ট্রিপ পাই না, তাও করবো আমি। তো দেখা যাক কি হয়, আর যদি না হয় তখন নয় বাড়ি টাড়ি ঢুকে যাবো আর কি। আর যদি পেয়ে যায় সেটা তো কপাল ভালো, আর না পেলেও কপাল ভালো, কারণ আমি বাড়ির দরজার সামনে পৌঁছে যাচ্ছি। আজকের আমার 1 কিলোমিটারও খালি গাড়ি নিয়ে যেতে লাগছে না, বেশিরভাগ দিনই 4-5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যায়। তাও আমার বুদ্ধিমান বলে আমি মনে করি আমি যথেষ্ট বুদ্ধিমান। বেশি আগে কি করতাম জানো, যখন আমি গাড়ি চালাতাম আগে, তখন আমি খালি গাড়ি নিয়ে যেতাম অলমোস্ট 10 কিলোমিটার, 11 কিলোমিটার, 12 কিলোমিটার, 13 কিলোমিটার, মানে 15 থেকে মানে 13 থেকে 7-8 কিলোমিটার থেকে 13 কিলোমিটার, এরকম মিনিমাম তো 8 কিলোমিটার 10 কিলোমিটার নিয়েই যেতাম খালি গাড়ি। কখনো কখনো 13 কিলোমিটার 14 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেত, তো এরকম একটা ব্যাপার ছিল। তো এখন আর সেই জিনিসটা নেই, এটাই হচ্ছে আমার বাঁচোয়া, ঠিক আছে। এখন হচ্ছে মিনিমাম 5 কিলোমিটার যায়, খুবই কম, তাও বেশিরভাগ দিন 3-4 কিলোমিটারের মধ্যে বাড়ি চলে যায়। আর চেষ্টা করি বেশিরভাগ দিনে মানে 1 কিলোমিটারের মধ্যে বাড়ি যেতে, তো সেটা হয় না সব দিন। আজকে যেমন হচ্ছে কি 100 মিটারে বাড়ি ঢুকে যাবো। তো আমি প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, ঠিক আছে। ভাই রাস্তা এত জ্যাম না, আমি অ্যাকচুয়ালি ইচ্ছা করে না ব্যবসাটা ডাউন করেই দিয়েছি, মানে গাড়ি বসিয়ে দিয়েছি। আমি যাবোই না শহরের, এই তো শহরের অবস্থা দেখো, শহরের দিকে ঢুকছি, এখান থেকেই জ্যাম লেগে গেছে, সেই লেভেলের জ্যাম। আমি এখন হচ্ছে যে জায়গাটিতে আছি এটা হচ্ছে বলাকা, ঠিক আছে। বলাকা আবাসিক উন্নয়ন সমিতি, এরা এত উন্নয়ন করেছে, করে করে এখনো অব্দি এখানে জল গেল না। আমি যখন 1992 সালে এখানে এসেছিলাম, মানে এখানে একবার ঢুকেছিলাম 1992, প্রথম আমি যখন বলাকায় প্রবেশ করি না, তখন আমার বয়স হবে 5-6 বছর বয়স, না 5-6 বছর থেকে বেশি ছোট বলে গেলাম, 8-9 বছর হবে বয়স, ঠিক আছে। এখানে তখন নৌকা চলতো, আর আজও এখানে জল জমে। মানে উন্নয়ন সমিতি বলাকার এত উন্নয়ন করেছে, উন্নয়ন করে করে তখন নৌকা চলতো, এখন নৌকা চলে না কিন্তু জল জমে, ঠিক আছে। মানে উন্নয়ন করে করে আর কিছু পারছে না উন্নয়ন করতে, মানে 24 বছর লেগে গেল উন্নয়ন করতে, ঠিক আছে। 24 বছরে কিছু করতেই পারিনি এখনো হিসাব মতো, যা করেছে সরকার থেকে করেছে। বলাকা উন্নয়ন আবাসিক সমিতি, বলাকা আবাসিক উন্নয়ন সমিতি, ঠিক আছে। জল দেখছো কেন, জল দেখলে বুঝতে পারবে কি অবস্থা। কি হলো, খারাপ হয়ে গেল নাকি? ঠেলতে হবে? আমি ঠেললে হবে? আর একজন লাগবে, দাঁড়াও আমি নামাচ্ছি সবাইকে, চাপ নিও না। তো যাই হোক,
তোমরা যে গাড়িটাকে দেখলে আমার পাশে ছিল, যখন আমি প্যাসেঞ্জার নিয়ে ঢুকছি এই পাড়াতে, তখন গাড়িটাকে আমি বুঝতে পারলাম না কী হয়েছে, এখন হয়তো ইচ্ছা করে দাঁড়িয়ে আছে। আসার পথে দেখলাম ফের একই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম লোকটাকে, আমি পুরো হাঁপিয়ে গেছি, মানে এত ঠেলতে হয়েছে না, পুরো লোড গাড়ি, পুরো একটা ছোটো হাতি ওভারলোড করে নিয়ে যাচ্ছিলো, ঠিক আছে। হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যায় এবং আমি কি করবো বলি, আমি তো লোকাল ছেলে, আমি সাহায্য করলেও না একমাত্র করতে পারবো, আর ওটা বাইরের গাড়ি, ঠিক আছে, ভেতরে কোথাও মাল ডেলিভারি করতে যাচ্ছে। আমি কি করলাম, আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে ঠেলার চেষ্টা করলাম, হলো না। আরও দুটো জোম্যাটো ছেলে যাচ্ছিলো, ওদেরকে বললাম ভাই একটু এনাকে সাহায্য করো। 3 জন মিলে ঠেললে ওনার গাড়িটা স্টার্ট হয়ে যাবে, উনি ওনার বাড়ি অবধি পৌঁছে যাবে। 3 জন মিলে ঠেলে দিলাম, ঠিক আছে। উনি কিন্তু দরকারে, মানে ওনার দরকার, কিন্তু উনি না হেল্প নেবে যে সেই লোক পাচ্ছিল না, 1 নম্বর। আর পাশ দিয়ে যে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, একবারও বলছে না যে ভাই একটু ঠেলে দাও। যেমন আমি লোককে বলি দাদা একটু ঠেলে দাও, অনেকে ঠেলে দেয়, অনেকে বলে না পারবো না, অনেকে বলে টাইম নেই, ঠিক আছে, এসব অনেকেই বলে, তো অনেকে ঠেলেও দেয়। কিন্তু এখানে যেটা দেখলাম, এই লোকটি বোকার মতন বসে আছে গাড়ির ভেতরে। আরে ভাই এমনিতে এই গলিতে লোক নেই, কাউকে বল একটু ঠেলে দাও, সেই নিশ্চয়ই ঠেলে দেবে, ঠিক আছে। একজন না বলবে, 2 জন না বলবে, 3 জনের মাথায় কেউ না কেউ হ্যাঁ বলবে। অনেকক্ষণ আগেই বেরিয়ে যেতে পারে, সে এটা চুপচাপ গাড়ির ভেতরে বসে আছে, একে তাকে ফোন করছি। তারপরে যাই হোক আমরা পাড়ায়, আমি ঠেলে দিলাম, আর সাথে আরো 2 জনকে জোগাড় করলাম, আমি জোগাড় করলাম, করে গাড়িটা স্টার্ট করে দিলাম। এরকমভাবে মানুষকে উপকার করতে হয়, ঠিক আছে। মানুষকে উপকার করলে ওপরওয়ালা তোমার উপকার করবে, এটা হচ্ছে আসল কথা। তো চলো, বাড়িতে এসে গেছি, বাড়িতে ঢুকে যাই। ঢুকে গিয়ে নেক্সট ট্রিপ বলে আর কিছু নেই, এটাই ছিল নেক্সট ট্রিপ হয়ে গেছে। এখন বাড়িতে গিয়ে তোমাদেরকে গ্যারেজে ঢুকে আমি হচ্ছে সব কিছু দেখাবো, কি ইনকাম করলাম না করলাম, টোটাল সব কিছু দেখাবো। আমি চলে এসেছি আমার পাড়ায়, ঠিক আছে। ভিডিওটা এখানেই শেষ করবো, কারণ হচ্ছে আমি একটুখানি রাস্তায় বেরিয়েছি, কালকে ভোট আছে, ভোটের কাগজটা নিয়ে নেবো, তাহলে হচ্ছে সকাল সকাল ভোটটা দিয়ে দিতে পারবো। তো এখানে যেমন তোমরা দেখছো, টোটাল আমি ইনড্রাইভে ব্যবসা করেছি 2083 টাকা টোটাল ব্যবসা। তার মধ্যে 203 টাকা হচ্ছে কোম্পানি কেটেছে, দেখতেই পাচ্ছ, 203 টাকা কোম্পানি কেটেছে। আর আমি এখানে কামিয়েছি নেট 1880 টাকা। তো 1880 টাকা মানে 1900 টাকা এখানে কামিয়েছি। আর ওই মহিলার কাছ থেকে 480 মানে 500 টাকা। 19 আর 5 20, 2400 টাকা ভাই টোটাল ইনকাম করেছি আজকে, ঠিক আছে। নেট ইনকাম 2400 টাকা। 2400 টাকার মধ্যে 800 টাকার আছে তেল গেছে, 800 টাকারও বেশি তেল গেছে। এবারে তোমাদের বলি আজ তেলের ব্যাপারে, তেলটা ভাই 800 টাকারও বেশি গেছে, ঠিক আছে। তেলটা 800 টাকারও বেশি গেছে, কারণ হচ্ছে না, তেলটা 800 টাকার বেশি গেছে এর পেছনে কারণ হচ্ছে অত টাকার তেল যায়নি অ্যাকচুয়ালি, সব তেলটা গাড়িতেই আছে। ওই ধরে নাও তোমাদের যদি আমি মোটামুটি বলি কত টাকা তেল গেছে, সকালবেলায় যে 310 টাকা তেল ভরেছিলাম সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে। আর তারপরে ভরেছি 560 টাকা, 560 টাকা তেল ভরে 2টো ট্রিপ করেছি মানে 6 কিলোমিটারের মতন, ঠিক আছে। 6 কিলোমিটারের মতো মানে 60 টাকার তেল গেছে, মানে আজকে তেল পড়েছে 310 আর 60, 370 টাকা তেল পড়েছে। এবার তোমরা হিসাব করো, মানে 370 টাকা, তো তাও আমি আবার 400 টাকা করে দিলাম ওটা, ঠিক আছে। 400 টাকা তেল পড়েছে, 2400 টাকার মধ্যে 400 টাকা তেল পড়েছে, নেট 2000 টাকা ইনকাম করেছি। ইয়েস, নেট 2000 টাকা ইনকাম করেছি, এক্স্যাক্ট ঠিকই শুনছো, নেট 2000 টাকা ইনকাম করেছি আজকে, ঠিক আছে। তো চলো, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, কারণ তোমার দাদা প্রচুর কষ্ট করে, সেই কষ্টটাই তোমাদের দেখায়। তোমরা যেন দাদাকে দেখে ইন্সপায়ার হও, সেটাই তোমরা দাদার ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে চাই। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সাবস্ক্রাইব বাটনে ভাই চুমু দিয়ে দেবে, ঠিক আছে।